তো হ্যালো প্রিয় স্টুডেন্টস, আমি অপূর্ব সরকার। আজকে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি, ক্লাস 10-এর ভৌত বিজ্ঞান থেকে ধাতুবিদ্যা চ্যাপ্টার থেকে। ঠিক আছে, আজকে তোমাদের যে ক্লাসটি রয়েছে সেটা হচ্ছে ক্লাস 10 ভৌত বিজ্ঞানের ধাতুবিদ্যা 8.5 যে চ্যাপ্টার রয়েছে সেখান থেকে আজকে আমাদের এই ক্লাসটি ছোট্ট একটি ক্লাস। এবং এই ক্লাসে আমরা প্রথমে একটি পার্ট আমরা করেছিলাম, এই ধাতুবিদ্যা চ্যাপ্টার থেকে প্রথম পার্ট করেছিলাম। যদি কেউ দেখে না থাকো অবশ্যই সেই অংশটি দেখে রাখবে, দেখে নেবে। এবং প্রত্যেককে বলবো এই চ্যানেলগুলি বা এই চ্যানেলে নিয়মিতভাবে ক্লাস 10, 8, 9 এদের জন্য নিয়মিত ক্লাস আসতে চলেছে। এবং প্রত্যেককে যদি সাপোর্ট করো তাহলে আমি সেই ক্লাসগুলি করতে আরো বেশি করে আগ্রহী হব। তো তোমাদেরকে প্রত্যেককে ওয়েলকাম আমার এই ইউটিউব চ্যানেল এডুকা টিউটোরিয়ালে। আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। তো আজকের এই যে ক্লাস সেটা হচ্ছে একটু কি বললাম, সেটা হচ্ছে সংকর ধাতু বা ধাতু সংকর, বা ইংলিশে বলা হয় একে অ্যালয় বা অ্যালয় ব্যাপারে আমাদের এই ক্লাসটি। এবং এটি হচ্ছে আমাদের ধাতুবিদ্যার পার্ট 2 ক্লাস। ঠিক আছে, তো আজকের এই ক্লাসে কি কি বিষয় জানবো, কি কি বিষয় জানা যাচ্ছে, কোন কোন ভাবে প্রশ্ন হয়, এই সকল কিছু। শুধু ক্লাস নয়, তোমাদেরকে বলবো শুধুমাত্র ক্লাস নয়, শুধু ক্লাস করে হচ্ছে না, ক্লাস করে হবে না। ক্লাসের সাথে সাথে তোমাদের প্রশ্নের ধরনগুলো কিন্তু বুঝতে হবে। প্রত্যেককে বলছি শুধুমাত্র ক্লাস নয়, ক্লাসের পাশাপাশি তোমাদেরকে বুঝতে হবে প্রশ্নের টাইপ কেমন আসে। তো সেই জিনিসগুলো এই ক্লাসের সঙ্গে সঙ্গেই আমরা আলোচনা করব। আমি তোমাদের জন্য এই ক্লাস 10 জীবন বিজ্ঞানের যে পার্টগুলো দিয়েছি, জীবন বিজ্ঞানের যে টপিকগুলো আলোচনা করেছি, অবশ্যই প্রত্যেকে দেখে রাখবে, দেখে নেবে। প্রত্যেকের জন্য একদমই ফ্রি, মুক্তভাবে এই ক্লাসগুলি করা, যাতে প্রত্যেকেই লাভবান হয়, প্রত্যেকেই ক্লাসগুলি দেখে উপকৃত হয়। ঠিক আছে, যাই হোক। তো আজকের এই যে ক্লাসটি সেটা হচ্ছে ধাতু সংকর ব্যাপারে। একদম শুরু থেকে আমরা বুঝবো ধাতু সংকর কি জিনিস, ধাতু সংকর বলতে কি বোঝায়, ধাতু সংকর কি জিনিস। আচ্ছা, আমরা আমাদের পরিবেশে, আমাদের যখন পৃথিবী তৈরি হয়, তখন এই পৃথিবীতে বিভিন্ন প্রকারের ধাতুর উদ্ভাবন হয়, ধাতুর সৃষ্টি হয়। আর সেই ধাতুগুলি পৃথিবীতে প্রকৃতিতে নিজে থেকেই হয়েছে, কারো এখানে হাত নেই। আচ্ছা, এই ধাতুগুলি বিভিন্ন রকম ভাবে আমাদের কাজে আসে। ঠিক আছে, ধাতুগুলি আবিষ্কার অর্থাৎ ধাতুগুলির যে ব্যবহার, তার ভিত্তিতে কিছু কিছু যুগের নামও আমরা পেয়েছিলাম, এর আগে ক্লাসে বলেছিলাম। তাম্র যুগ, লৌহ যুগ, ঠিক এরকম ব্যাপারে বা এইভাবে। তো ঠিক একই রকম ভাবে যে আমাদের পরিবেশে বিভিন্ন প্রকার ধাতু রয়েছে, যার মধ্যে মূল হচ্ছে 4টে ধাতু। কি কি মূল হচ্ছে? 4টে ধাতু, যার একটা হচ্ছে লৌহ, বা একে চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় ফেরাস। ঠিক আছে, 2 নম্বর রয়েছে কপার, বা বাংলায় বলা হয় তামা, এবং তামা যাকে ইংলিশে প্রকাশ করা হয় কপার। 3 নম্বর রয়েছে জিঙ্ক, বা যাকে বাংলায় বলা হয় দস্তা, বা জিঙ্ক যাকে প্রকাশ করা হয় জেডেন দ্বারা। এবং 4 নম্বর রয়েছে অ্যালুমিনিয়াম, যাকে প্রকাশ করা হয় অ্যালুমিনিয়াম, যাকে প্রকাশ করা হয় এই এল দ্বারা। ঠিক আছে, এই 4টে হচ্ছে প্রধান ধাতু। এবং এছাড়া আরো অনেক প্রকার ধাতু আছে, নিকেল আছে, কোবাল্ট আছে, এরকম অনেক প্রকারের ধাতু আরো রয়েছে আমাদের পরিবেশে। ম্যাঙ্গানিজ রয়েছে, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলো সবই হচ্ছে ধাতুর মতো। আচ্ছা, ধাতু বা অ্যালয় কি জিনিস? ধাতু সংকর, সংকর মানে মিক্স, এটা মাথায় রাখবে। সংকর মানে হচ্ছে মিক্স। ঠিক আছে, তো সংকর মানে কি বললাম? সংকর মানে হচ্ছে মিক্স। মিক্স মানে মিশ্র একটা উপাদান। মিশ্র উপাদান অর্থাৎ যেমন ধরো শরবত তৈরি করতে যাচ্ছ, তো শরবত তৈরি করতে গেলে শুধু জল লাগছে এমনটা নয়, শুধু যে লেবুর রস দিলাম সেটাও নয়। জলের সঙ্গে সঙ্গে লেবুর রস, লবণ, চিনি, এই সব কিছু মিশিয়ে দিয়ে আমরা একটা দ্রবণ তৈরি করে ফেলি। এই দ্রবণটা তরল প্রকৃতির থাকে, এবং এই দ্রবণটার কে আমরা নাম দিয়ে থাকি শরবত। ঠিক একই রকম ভাবে আমরা যে ধাতুগুলো পড়ছি বা ধাতুগুলো ব্যাপারে জানি, সেই ধাতুগুলির মধ্যে একাধিক ধাতু, অর্থাৎ একাধিক ধাতুও হতে পারে, অধাতুও হতে পারে, সেগুলি মিক্স করে মিশিয়ে দিয়ে নতুন একটি ধাতুর সৃষ্টি করা হয়। সেটাকেই নাম দেওয়া হয়েছে ধাতু সংকর। কি জিনিস? ধাতুদের সংকর, মানে ধাতুর মিক্স থাকবে। এবং সেই ধাতুতে কমপক্ষে একটা মিশ্রণ তৈরি করতে গেলে তো একটা উপাদান এর মাধ্যমে তৈরি করছে এমনটা তো নয়, কমপক্ষে 2টো উপাদান লাগবেই, তাহলে আমরা সেটাকে মিশ্র উপাদান বলবো। কমপক্ষে 2টো উপাদান থাকলেই আমরা বলতে পারি সেটা মিশ্র উপাদান। ঠিক আছে, তাহলে ধাতু সংকর বা সংকর ধাতুতে আমরা কি কি পাচ্ছি? ধাতু সংকর বা সংকর ধাতুতে আমরা পাচ্ছি যে এক বা একাধিক, মানে একের বেশি
ঠিক আছে, একের বেশি ধাতুদের মধ্যে যে মিক্স বা মিশ্রণ ঘটানো হয় ধাতুদের মধ্যে হতে পারে, মানে দুটো ধাতু হতে পারে, তিনটে থাকলে তিনটে ধাতু হতে পারে, কিংবা অধাতুও হতে পারে যেগুলো ধাতু নয়, যেমন হচ্ছে কার্বন। ঠিক আছে, যেমন হচ্ছে কার্বন। তাহলে আমরা ধাতু সংকরে যদি আমরা সংজ্ঞা বলতে যাই তাহলে আমরা কি বলবো, যে দুই বা ততোধিক, মানে দুইয়ের বেশি, ঠিক আছে, দুই বা ততোধিক ধাতু বা অধাতু, ধাতু বা অধাতুর যে মিশ্রণ, একদম ছোট করে যে মিশ্রণ তাকেই বলা হয়, এবং সেই মিশ্রণ সমসত্ব হতে পারে। যে মিশ্রণ বা ধাতুর যে সমসত্ব ও অসমসত্ব যে মিশ্রণ পাওয়া যায়, তাকে কি বলে, তাকে ধাতু সংকর বলে। তো ধাতু সংকর বিষয়টা আশা করি সবার ক্লিয়ার হলো, যে সংকর মানে তাহলে কি বললাম, সংকরটাই মনে রাখবে, সংকর মানেটা কি। তো সংকর মানে হচ্ছে ধাতুদের মধ্যে মিশ্রণ ঘটানো, ঠিক আছে। আর শুধু ধাতুদের মধ্যেই নয়, ধাতুর সঙ্গে কিন্তু অধাতুও থাকতে পারে, ঠিক আছে, এটা মাথায় রাখবে। সবই যে ধাতু হবে এমনটাও না, কিছু অধাতুও হতে পারে বা কোনো কোনো অধাতুও হতে পারে। অধাতু বলতে অধাতু কি জিনিস, কোনটা অধাতু, যেমন কার্বন, অনেকগুলো অধাতু রয়েছে। তো কার্বন হচ্ছে এমন একটা অধাতু যেটা এই ধাতুদের সঙ্গে মিক্স ঘটানো হয়। যেমন আমরা এর আগের ক্লাসে আমরা পড়েছিলাম স্টিল বা ইস্পাতে কিন্তু কার্বন বা যে রট আয়রন, তারপরে আমরা পড়েছিলাম কাস্ট আয়রন, সেখানে কিন্তু কার্বন পাওয়া যায় বা কার্বন মেশানো হয়, ঠিক আছে। তাহলে সংকর ধাতু বিষয় হচ্ছে আমাদের এটা। এবং এই সংকর ধাতু বা সংকর ধাতু তৈরি করা হয় কেন, এটা একটা বড় প্রশ্ন, যে সংকর ধাতু তৈরি করা হবেই বা কেন, সংকর ধাতুর প্রয়োজন কি। কপার যে কাজটা করবে, তামা যে কাজটা করবে, তা একটা সংকর ধাতু যে কাজ করবে, তামা কপার দস্তা এরা কি একা সেই কাজটা করতে পারবে না? পারবে, আবার কোনো ক্ষেত্রে পারবেও না, ঠিক আছে। কেন? তো এই যে সংকর ধাতু তৈরি করার বা সংকর ধাতু সৃষ্টি করার বা তার দুটো বা কয়েকটি কারণ রয়েছে। যেমন কি, প্রথম কারণ হচ্ছে তাপ ও তড়িৎ পরিবহনের ক্ষমতা নিয়ন্ত্রণ। তাপ ও প্রথম যে কারণ, বা আমরা বলতে পারি ধাতু সংকরের সুবিধা বলতে পারি। ধাতু সংকরের কি বলতে পারি, সুবিধা। কি কি সুবিধা রয়েছে, বা ধাতু সংকর তৈরি করার কারণ আমরা বলতে পারি, যে কারণ কি কি রয়েছে। তো সেই জিনিসগুলো কিন্তু এই একই পয়েন্টের মাধ্যমে তোমরা বলবে। তো ভালো করে শুনে নাও জিনিসটা কি বলছে। তো ধাতু সংকর এই সুবিধাগুলো কি কি। তো ধাতু সংকরের প্রথম যে পয়েন্ট বলছে তাপ ও তড়িতের পরিবহনের ক্ষমতা নিয়ন্ত্রণ। তাপ ও তড়িতের ক্ষমতা নিয়ন্ত্রণ। তাপ ও তড়িতের ক্ষমতা নিয়ন্ত্রণ। তাপ ও তড়িৎ, অর্থাৎ আমরা জানি ধাতুরা বা ধাতুদের হচ্ছে প্রধান একটা বৈশিষ্ট্য, তারা তড়িৎ এবং তাপ দুটোই পরিবহন করতে পারে, তাই না। ধাতুদের প্রধান যে বৈশিষ্ট্য, প্রধান যে আচরণ আমরা দেখতে পাই, সেটা হচ্ছে এই ধাতুরা কি করতে পারে, তড়িৎ ও তাপের পরিবহন, অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় তড়িৎ এবং তাপকে সঞ্চারিত করতে পারে। এই যে পরিবহন এর যে ক্ষমতা, সেটা প্রয়োজন মতো বাড়ানো বা কমানো যেতে পারে, বাড়ানো বা কমানো যায়। তাপ ও তড়িতের ক্ষমতা ধাতু সংকরের ক্ষেত্রে, বা যে কোনো একটা ধাতু সংকর রয়েছে, সেই ধাতু সংকরের ক্ষেত্রে এই তাপ ও তড়িতের যে পরিবহন ক্ষমতা, সেটা কিন্তু ইচ্ছে মতো বাড়ানো যায়, ইচ্ছে মতো কমানো যায়, ইচ্ছে মতো বাড়ানো এবং ইচ্ছে মতো কমানো যেতে পারে এই ধাতু সংকরদের ক্ষেত্রে। তারপরে বলছে কাঠিন্য। কাঠিন্য মানে কি, এর পরের যে পয়েন্ট সেটা হচ্ছে 2 নম্বরের পয়েন্ট, সেটা হচ্ছে কাঠিন্য। কাঠিন্য মানে কঠিন থেকে আসে কাঠিন্য কথা। তো কঠিন্য থেকে কাঠিন্য কথা আসছে। তো কাঠিন্য মানে কি, কাঠিন্য মানে হচ্ছে কোন একটা ধাতু আর কোন একটা ধাতু সংকর, ধাতু থেকে ধাতু সংকরটি বেশি শক্ত, ঠিক আছে। ধাতু থেকে ধাতু সংকরটি বেশি শক্ত, কাজ একই করছে কিন্তু শক্ত হচ্ছে বেশি। তা কেমন, কিরকম, কিভাবে কাজ করছে। যেমন বলছে কোন একটা বিশুদ্ধ উপাদান
যেমন কপার হতে পারে, অ্যালুমিনিয়াম হতে পারে, লোহা হতে পারে। তার যে বিশুদ্ধ একটা উপাদান, ওর মধ্যে কিছু মিক্স নাই, তো সেটাকে আমরা বলবো বিশুদ্ধ উপাদান। ঠিক আছে, তাহলে বিশুদ্ধ উপাদান এর চেয়ে বা সে ধাতুগুলির তুলনায় সংকর ধাতু কাঠিন্য অনেক বেশি হয়। সংকর ধাতুর কি হয়? কাঠিন্য অনেক বেশি হয়। কার কাঠিন্য কার বেশি হবে? কে শক্ত হবে? সংকর ধাতু বেশি শক্ত হবে, নাকি শুধু বিশুদ্ধ উপাদান যে যার রয়েছে সেটা বেশি শক্ত হবে? তাহলে শক্ত কে হবে? কোনটা হবে? শক্ত হবে সংকর ধাতুটি বিশুদ্ধ উপাদান থেকে। ঠিক আছে, বিশুদ্ধ উপাদান থেকে সংকর ধাতুটি বেশি শক্ত হবে। যেমন একটি উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে তামার একটা সংকর ধাতু কপার এবং জিঙ্ক মিশিয়ে তৈরি করা হয়। কপার আর জিঙ্ক মিশিয়ে একটা সংকর ধাতু তৈরি করা হয়। কপার প্লাস জিঙ্ক মিশিয়ে একটা সংকর ধাতু তৈরি করা হয়। নামের এখন দরকার নেই। এই সংকর যে ধাতু রয়েছে, এই সংকর ধাতু শুধুমাত্র কপার থেকে বেশি শক্ত। কি? কপার থেকে বেশি শক্ত। কে বেশি শক্ত? সেটা হচ্ছে সংকর ধাতুটি, যেটা মিক্স করে তৈরি করা হয় কপার এবং জিঙ্ক এর মিশ্রণে যেটা তৈরি করা হয়। তাহলে কপার এবং জিঙ্ক মিশিয়ে কি তৈরি করা হয়? দেখবো আমরা, দেখি পাই কিনা। কপার এবং জিঙ্ক মিশিয়ে কি তৈরি করা হয়? তাহলে কপার এবং জিঙ্ক মিশিয়ে তৈরি করা হচ্ছে পিতলের, ঠিক আছে, যে সংকর ধাতু রয়েছে, সংকর ধাতু পিতল। এই পিতলের যে পিতলের ক্ষেত্রে পিতলের সংকর ধাতুটি হচ্ছে পিতল। পিতলের যে ক্ষমতা, পিতলের যে ক্ষমতা বা যতটা শক্ত রয়েছে, শুধুমাত্র কপার আর জিঙ্ক ততটা কিন্তু শক্ত থাকে না, তারা শক্ত বেশি হচ্ছে। 3 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে ক্ষয়রোধ ক্ষমতা। 3 নম্বর যে সুবিধে, কি সুবিধে? এই সংকর ধাতুর সুবিধা কি? তাহলে দুটো পয়েন্ট আমরা পড়লাম, একটা হচ্ছে তাপ ও তড়িতের ক্ষমতা নিয়ন্ত্রণ, আর একটা হচ্ছে কাঠিন্য। এখন যে পয়েন্ট আমাদের রয়েছে সেটা হচ্ছে ক্ষয়রোধী ক্ষমতা। ক্ষয়রোধী ক্ষমতা মানে কি? ক্ষয়রোধী, ক্ষয় মানে হচ্ছে ক্ষয়ে যাওয়া, তো ক্ষয়রোধী ক্ষয়রোধী ক্ষমতা। তাহলে ক্ষয়রোধী ক্ষমতা কি? দেখো, ক্ষয়রোধী মানে যে কোনো ধাতু, যেমন লোহা যদি খোলা বাতাসে পড়ে থাকে, যেমন ধরো লোহা একটা আছে, তো একটা লোহার দণ্ড খোলা বাতাসে পড়ে আছে, বৃষ্টি জল পড়ছে, বাতাস পড়ছে, বাতাস লাগছে, সূর্যের আলো লাগছে, তো দেখা যাবে সেই লোহাটি ধীরে 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 মরচে পড়তে শুরু করে, তাই না? মরচে পড়তে শুরু করে এবং সেই লোহার যে কাঠিন্য বা শক্ত বা যে তার যে গঠনটা রয়েছে সেটা কিন্তু আর আগের মতো থাকে না। সেটা আগের মতো আর কিন্তু থাকে না, ধীরে 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 সেটা কিন্তু নষ্ট হতে শুরু করে। লোহার যে মরচে পড়া, সেটা কিন্তু ধীরে ধীরে লোহাটাকে নষ্ট করে দিচ্ছে। তাহলে এটা কি? লোহার ক্ষয় হয়ে গেল। মরচে পড়া মানে লোহাটা ক্ষয় হয়ে যাচ্ছে। লোহা ক্ষয় হয়ে যাচ্ছে শুধুমাত্র বিশুদ্ধ লোহা ছিল বলে, কিন্তু এই বিশুদ্ধ লোহার সঙ্গে যদি অন্য কিছু মিক্স করে দেওয়া হয়, তাহলে সেই লোহাটি কিন্তু আর বিশুদ্ধ লোহার মতো বা সংকর ধাতুটি, লোহার সেই সংকর ধাতুটি বিশুদ্ধ লোহার মতো কিন্তু আর ক্ষয় হতে পারবে না। এই কথাটাই বলছে যে বিশুদ্ধ লোহার মতো আর ক্ষয় হতে পারবে না। কে পারবে না? এই লোহারই একটি সংকর ধাতু, যেটাকে আমরা বলতে পারি স্টেইনলেস স্টিল। ঠিক আছে, উদাহরণস্বরূপ আমরা কি বলতে পারি? স্টেইনলেস স্টিল যেটা রয়েছে, স্টেইনলেস স্টিল বলে যে একটা ধাতু, যেখানে লোহার ব্যবহার করা হয়, লোহাকে কাজে লাগিয়ে এই সংকর ধাতুটি তৈরি করা হয়ে থাকে। এই সংকর ধাতুটির যে মরচে ধরার যে ক্ষমতা, সেটা কিন্তু অনেকটাই কমে যাচ্ছে বিশুদ্ধ লোহা থেকে, বিশুদ্ধ লোহা থেকে। তাহলে মরচে পড়া সেটা রোধ হয়ে যাচ্ছে। তারপরে আমাদের যেটা কারণ রয়েছে, যে সংকর ধাতুগুলির যে নমনীয়তা হয়, ঠিক আছে, বৃদ্ধি পায়, সহজেই বাঁকা হয় না। এবং অনেক সময় অনেক ধাতু আছে, অনেক সংকর ধাতু আছে, যেগুলো অ্যাকচুয়াল ধাতু থেকে অনেকটা হালকাও হয়ে যায়, মিক্স করাতে গেলে হালকা হয়, শক্ত হয় এবং অনেক অনেক জায়গাতে কাজে লাগে। তো কি কি কাজে লাগে? তার আগে একটি পয়েন্ট আমাদের জেনে রাখতে হবে, যে সংকর ধাতুর নমনীয়তা, সম্প্রসারণশীলতা এবং ঘাত বা আঘাত সহ্য করার যে ক্ষমতা, সেটাও কিন্তু নিয়ন্ত্রণ হয় এই সংকর ধাতুগুলি দেখা যায়। তো সংকর ধাতুগুলি এই হচ্ছে 3টে মূল পয়েন্ট এর সুবিধার। সংকর ধাতু সুবিধার মূল হচ্ছে এই 3টে পয়েন্ট। এই 3টে পয়েন্ট তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে কি কি রয়েছে, এবং তার সঙ্গে এই সংকর ধাতুর নমনীয়তা দেখতে পাওয়া যায়, সম্প্রসারণশীলতা, প্রসারিত হওয়ার যে ঘটনা সেটাও দেখতে পাওয়া যায়। কিন্তু সেটা কি হচ্ছে? এই সমস্ত ভৌত ধর্মগুলি ধীরে ধীরে এই সকল সংকর ধাতুর মধ্যে দেখতে পাওয়া অবশ্যই যায়। তাছাড়া এই সংকর ধাতুগুলি আমাদের কি হয়? জারণ ক্রিয়া হ্রাস করে। ঠিক আছে, জারণ ক্রিয়া, এই সংকর ধাতুগুলির জারণ ক্রিয়া হ্রাস করে। এই জারণ ক্রিয়ার মাধ্যমে তো মরচে হয়, জারণ ক্রিয়া হ্রাস করে, যেখানে মরচে পড়ার কথাটা আমরা দেখতে পাবো। এই জারণ ক্রিয়ার পাশাপাশি আর যেটা আমরা দেখতে পাবো, সেটা জলাবের হাত থেকে, অর্থাৎ যেটা আমরা পড়লাম মরচে পড়া, সেখান থেকে বাঁচায়। ঠিক আছে, এই সংকর ধাতু
কি কি রয়েছে সেটা নিয়ে আমাদের এবার বিষয়। এই সংকর ধাতুর সুবিধা কি, সংকর ধাতু কাকে বলে, সেই বিষয়টা আমরা পড়লাম। এরপরে আমাদের যেটা আসে এবং এখান থেকে অনেক প্রশ্নও হয় যে সংকর ধাতুগুলি কি কি রয়েছে এবং সেই সংকর ধাতুগুলি কি কি রয়েছে এবং সেই সংকর ধাতুগুলির কাজ কি, কোন কোন ধাতু মিলে বা কোন কোন ধাতু মিলে সংকর ধাতু তৈরি করা হয়, সেগুলো কিন্তু মনে রাখতে হবে। এবং মনে রাখার কিছু কিছু আমরা নতুন নতুন কৌশলও দেখতে পাবো এখানে। এবং তোমাদের যে যে জিনিসগুলো বা যে জায়গাগুলো তোমাদের উদাহরণস্বরূপ কোন কোন কাজে লাগানো হচ্ছে এই সংকর ধাতুগুলি, সেগুলো কিন্তু আমি প্রত্যেকটা এই ছবি দেব, এই ছবি থাকবে তোমাদের এই পাশে। প্রত্যেকটার কোন কোন কাজে কোন কোন সংকর ধাতু ব্যবহার করা হচ্ছে সেইগুলোর ছবি তোমরা দেখতে পাবে এই পাশেই। ঠিক আছে, একদম চিন্তা করবে না, তোমাদের প্রত্যেকটা সংকর ধাতুর ছবি সহ সংকর ধাতু আলোচনা করা হবে। আর যেগুলো প্রত্যেকে আমরা দেখে আছি, যেগুলো দেখিনি সেগুলো ছবি থাকবে, আর যেগুলো দেখেছি সেগুলো তো আমরা পড়তে পড়তেই বলে দেবো ঠিক কোনটা আমাদের দেখা কোথায় রয়েছে এইসব কিছু। তো প্রথমেই যেটা আমাদের পড়তে হবে সেটা হলো সংকর ধাতু। প্রথম যেটা আমাদের রয়েছে সংকর ধাতুর প্রকারভেদ, সংকর ধাতুর ব্যাপারে। ঠিক আছে, তো সংকর ধাতুতে কোন ধাতু মিক্স থাকে, কোন ধাতু সবচেয়ে বেশি থাকে, সেখানে আমরা পড়বো ফেরাস ব্যাপারে। তাহলে ফেরাস থেকে কত ধরনের বা ফেরাস মিশিয়ে কত ধরনের কি হয় সংকর ধাতু তৈরি করা হয়। তোমরা রাখবে 3 ধরনের সংকর ধাতু ব্যাপারে আমরা পড়বো। একটা হচ্ছে স্টেনলেস স্টিল, ম্যাঙ্গানিজ স্টিল এবং ইনভার। কি কি রয়েছে, আমরা 1 নম্বর পড়বো স্টেনলেস স্টিল ব্যাপারে। স্টেনলেস স্টিল ব্যাপারে আমরা পড়বো। তো স্টেনলেস স্টিল কোথায় দেখতে পাওয়া যায়, যদি কেউ হাত ঘড়ি ব্যবহার করো, ঠিক আছে, যদি কেউ হাত ঘড়ি ব্যবহার করো, যেমন এই যে আমার কাছে একটা আছে, এই যে হাত ঘড়ি, এই হাত ঘড়ির ঠিক উল্টো দিকে দেখবে লেখা থাকবে, এই যে উল্টো দিকে হাত ঘড়ি ঠিক উল্টো দিকে এই যে লেখা আছে দেখো এইখানে, বা মাঝখানেও লেখা থাকতে পারে স্টেনলেস স্টিল। এই যে হাত ঘড়ির এই যে ব্যাক সাইডটা, এটা এক প্রকারের সংকর ধাতু, কিন্তু এটা কোনো পিওর লোহা না, পিওর কোনো দস্তা তামাও কিন্তু না, এটা একটা সংকর ধাতু। এটা এরকম সাইডেও রয়েছে, এটা একটা সংকর ধাতু। কিন্তু এই সংকর ধাতুর নামটা হচ্ছে স্টেনলেস স্টিল, যেখানে সবচেয়ে বেশি মিক্স করা হয়েছে কোন উপাদানটির, লোহার বা আয়রনের। ঠিক আছে, তো আয়রনের মিক্স রয়েছে, কিন্তু শুধুমাত্র আয়রন নেই, এই স্টেনলেস স্টিল এই যে ব্যাক সাইডটা রয়েছে, ঠিক আছে, এই স্টেনলেস স্টিলে 3 প্রকার ধাতু এবং একটি অধাতুর মিশ্রণ রয়েছে। কি কি, 3 প্রকার ধাতু এবং একটি অধাতুর মিশ্রণ রয়েছে এর মধ্যে। কি কি সেই অধাতু, ফেরাস তো রয়েছেই একটা, তার সঙ্গে ক্রোমিয়াম এবং নিকেল রয়েছে। তো স্টেনলেস স্টিলে কি কি রয়েছে, স্টেনলেস স্টিলে ফেরাস রয়েছে, ক্রোমিয়াম যাকে CR দিয়ে চিহ্নিত করা হয়, ঠিক আছে, এবং তার সঙ্গে নিকেল রয়েছে, আর রয়েছে প্লাস কার্বন, এটা হচ্ছে একটা অধাতু। তাহলে এখানে আমরা এটা একটা প্রশ্ন করতে পারি যে কোন সংকর ধাতুতে এই কার্বনের ব্যবহার করা হয়। তো যেখানে লোহা রয়েছে ওখানে কার্বন থাকবে, ঠিক আছে, যেখানে লোহা রয়েছে সেখানে কিন্তু কার্বন থাকবে, অন্য জায়গাতে বা অন্য ধাতুতে কিন্তু কার্বন মিশ্রিত হচ্ছে না বা করানো হচ্ছে না। তাহলে এই ফেরাস সহযোগে স্টেনলেস স্টিল হচ্ছে সংকর ধাতু, সেই সংকর ধাতুতে কোন কোন ধাতু মিক্স করা হয়েছে, কোন কোন ধাতু মিশ্রিত করা হয়েছে, তাহলে মনে রাখতে হবে ফেরাস, ক্রোমিয়াম, নিকেল আর কার্বন। ঠিক আছে, এদের অনেক সময় পার্সেন্টেজ গুলো আসে, তো পার্সেন্টেজ হিসেবে তোমরা সবসময় মনে রাখবে সবচেয়ে বেশি পার্সেন্টেজ থাকবে লোহার। ঠিক আছে, সবচেয়ে বেশি পার্সেন্টেজ যেটা থাকবে সেটা হচ্ছে লোহার। সবচেয়ে বেশি পার্সেন্টেজ কার থাকবে, সেটা হচ্ছে লোহার। তাহলে এখানে ফেরাস, ক্রোমিয়াম, নিকেল এবং কোবাল্ট থাকে। তো এর ব্যবহারগুলো কি কি, কোথায় কোথায় এর ব্যবহারগুলো করা হয়, এর ব্যবহার পাশে তোমরা এই ব্যবহারে যেগুলো তোমাদের দেখা নেই সেগুলো তোমরা দেখতে পাবে। তো এই ব্যবহারে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বাসনপত্র। বাসনপত্র প্রত্যেকের বাড়িতেই আছে বাসনপত্র, তাই না, কড়াই, হাঁড়ি, এসব কিছু সবার বাড়িতেই আছে। এই যে বাসনপত্র, কাঁটা চামচ, ছুরি বা যেটাকে আমরা চাকু বলি, ছোট সাইজে যেগুলো ফল টল কাটার জন্য ব্যবহার করা হয়, কাঁটা চামচগুলো ব্যবহার করা হয়, বিশেষ করে বড় লোকের বাড়িতে বেশি দেখতে পাওয়া যায় কাঁটা চামচগুলো, আমাদের বাড়িতে তো নাই, একদমই নাই। তার সঙ্গে যে ছুরি রয়েছে, সেই ছুরিগুলো ফল কাটার জন্য, আমাদের ফল তো যখন তখন কখন আসে, গোটা ফলই খেয়ে নিই আমরা, তো কাটাকুটির কোনো দরকারই পড়ে না। ঠিক আছে, তা এই যে ছুরিগুলো রয়েছে, এই ছুরি বা কাঁটা চামচ, এই সকল কিছু
তৈরিতে স্টেনলেস স্টিল, ঘড়ি ব্যাক প্যানেল তো দেখালামই, পেছনের সাইডটা সেখানেও স্টেনলেস স্টিল আছে। এবং অস্ত্রোপচার অপারেশনের জন্য, অপারেশন এর জন্য যেগুলো অপারেশন করা হয়, কাটাকুটি করা হয়, পেট ছেট কারো পাথর হয়েছে, বা সিজারিয়ানের জন্য যে অপারেশন করা হয়, সে অপারেশনের জন্য কিন্তু এই যে যন্ত্রপাতিগুলো থাকে কাটাকুটির জন্য, সেগুলো তৈরি করা হয় এই স্টেনলেস স্টিলের সাহায্যে। এরপরে আমরা চলে যাব ম্যাঙ্গানিজ স্টিল ব্যাপারে। এই ম্যাঙ্গানিজ স্টিলে কি কি রয়েছে, নামে লুকিয়ে আছে, এর সঙ্গে ম্যাঙ্গানিজ থেকে, লোহা তো রয়েছেই। 2 নম্বর যেটা রয়েছে, এফি থেকেই ম্যাঙ্গানিজ, ম্যাঙ্গানিজ স্টিল, ঠিক আছে। তাহলে ম্যাঙ্গানিজ স্টিলে কি কি মিশ্রিত করা হচ্ছে, আবার এখানেও রয়েছে ফেরাস এবং রয়েছে ম্যাঙ্গানিজ এবং কিছু পরিমাণ বা সামান্য পরিমাণে কার্বন, কি সামান্য পরিমাণে কার্বন। তাহলে কি কি রয়েছে ম্যাঙ্গানিজ স্টিলে, ফেরাস, ম্যাঙ্গানিজ আর হচ্ছে কার্বন। ফেরাস বা লোহা, তার সঙ্গে ম্যাঙ্গানিজ, নামেই আছে ম্যাঙ্গানিজ স্টিল, স্টিল মানে লোহাকে বোঝাবে, আর ম্যাঙ্গানিজ তার সঙ্গে যুক্ত রয়েছে। তাহলে ম্যাঙ্গানিজ স্টিল এর সঙ্গে বা সহযোগিতায় তৈরি করা হচ্ছে কিসের, কোন কোন উপাদান মিলে, সেটা হচ্ছে ফেরাস, ম্যাঙ্গানিজ আর হচ্ছে কার্বন, ঠিক আছে। এবং এদের যে পার্সেন্টেজ সবচেয়ে বেশি কোন উপাদান থাকে, সেটা হলো ফেরাস, একদম শুদ্ধ কথা। তো কোথায় কোথায় ব্যবহার করা হয়, দেখবে রাস্তার ধারে অনেক সময় দেখতে পাওয়া যায় যে বড় বড় পাথরগুলো রয়েছে, যে পাথরগুলো যে বাড়ি তৈরি করা যে পাথরগুলো রয়েছে, সেগুলো বড় বড় পাহাড় ভেঙে ভেঙে তৈরি করা হয়। তো যে পাহাড় গুলো রয়েছে পাথরের তৈরি, সেই পাথরগুলোকে একটা মেশিনে এসে কিন্তু সেই পাথরগুলোকে, বড় বড় যে পাথরের চাপ থাকে সেগুলোকে ভাঙা হয়, ঠিক আছে। সেই যে যে মেশিনটা দিয়ে ভাঙা হয়, ওই মেশিনটা তৈরি হচ্ছে এই ম্যাঙ্গানিজ স্টিল দ্বারা, ঠিক আছে। অর্থাৎ যে পাথর চূর্ণ করা মেশিন, রেল লাইন তৈরি করা হয় এই ম্যাঙ্গানিজ স্টিল দ্বারা, এবং তার সঙ্গে হেলমেট তৈরিতেও এর ব্যবহার বা অবদান রয়েছে। কি তৈরিতে, হেলমেট তৈরিতেও এর অবদান বা ব্যবহার আমরা দেখতে পাবো। আর কোথায় কোথায় রয়েছে ম্যাঙ্গানিজ স্টিল, তাহলে এই 3-4 জায়গাতে দেখতে পাওয়া যায়, ঠিক আছে। কি কি জায়গাতে, লোহা চূর্ণ, ছবি আছে, দেখবে ছবি আছে পাশে, তোমরা কিন্তু এই ম্যাঙ্গানিজ স্টিলের ছবি কিন্তু পাশে দেখতে পাবে, ঠিক আছে। এখানে সেই ছবিটা দেখতে পাচ্ছ যে ম্যাঙ্গানিজ স্টিল কেমন হয়, কোন জায়গাটা মেশিনটা কেমন হচ্ছে, ম্যাঙ্গানিজ স্টিল মিলে বা ম্যাঙ্গানিজ স্টিল দিয়ে তৈরি হওয়া যে যন্ত্রটা মেশিনটা রয়েছে, সেগুলো কেমন কেমন। এরপরে যেটা আমরা পড়বো সেটা হলো ইনভার ব্যাপারে। ইনভারে কি রয়েছে, ইনভার এর উপাদান কি কি, তো এটাও ফেরাস দিয়ে তৈরি, যেটাকে ইনভার নাম দেওয়া হয়েছে, সংকর ধাতু হচ্ছে ইনভার, এটা হলো সংকর ধাতু, ঠিক আছে। তো সংকর ধাতু ইনভারের মধ্যে কি কি রয়েছে, তো সংকর ধাতু ইনভারের মধ্যে রয়েছে আবারও ফেরাস রয়েছেই, তার সঙ্গে রয়েছে নিকেল, ঠিক আছে। ফেরাসের সঙ্গে সঙ্গে ফেরাসের পাশাপাশি রয়েছে কি, নিকেল। ফেরাসের পাশাপাশি কি থাকবে, নিকেল, এবং সামান্য পরিমাণে কার্বন থাকবে, এবং এখানেও সামান্য পরিমাণে কার্বন দেখতে পাওয়া যাবে। এটা হলো ইনভারের ক্ষেত্রে। তাহলে মনে রাখবে যে কোথায় কোথায় কি কি রয়েছে। স্টেনলেস স্টিলে 4টে উপাদান, ফেরাস, ক্রোমিয়াম, নিকেল, কোবাল্ট, কার্বন। ম্যাঙ্গানিজ স্টিলে ফেরাস, ম্যাঙ্গানিজ আর হচ্ছে কার্বন, এফি ফর ফেরাস, এমএন ফর ম্যাঙ্গানিজ আর সি ফর কার্বন। ইনভারে রয়েছে ফেরাস, নিকেল আর হচ্ছে কার্বন। এর ব্যবহার কোথায় করা হচ্ছে, এর ব্যবহার দেখবে সব প্রত্যেকের কাছে দেখবে লোহার একটা স্কেল পাওয়া যায়, এই মার্জিন টানা যে স্কেলগুলো হয় ওগুলো মিটার স্কেল বলে, ঠিক আছে। এই লোহার স্কেল তৈরিতে কিন্তু ব্যবহার করা হয় এই ইনভার, লোহার স্কেলটাই তৈরি হচ্ছে, আমরা লোহার স্কেল বলে চালিয়ে দিই, সেটা হচ্ছে এক প্রকারের ইনভার জাতীয় সংকর ধাতু। তার সঙ্গে সঙ্গে দেখবে এক প্রকারের ঘড়ি থাকে, যে ঘড়ির যে ডায়াল থাকে, মানে নম্বরগুলো শেষে একটা ঘন্টার মতো ঝোলে, লোহা দিয়ে তৈরি, এবং যখন এটা সবসময় দুলতে থাকে যতক্ষণ ঘড়ি ঠিকঠাক থাকে, তো সেটাকে পেন্ডুলাম বলা হয়। ওই পেন্ডুলামটাও কিন্তু তৈরি করতে সাহায্য করে বা তৈরি করা হয় ইনভার দ্বারা। এবং রয়েছে পরীক্ষাগারে বিভিন্ন যন্ত্রপাতি, পরীক্ষাগারে বিভিন্ন রকম যন্ত্রপাতি তৈরিতেও কিন্তু ব্যবহার করা হয় এই ইনভারের, ঠিক আছে। নেক্সট আমরা চলে যাব 2 নম্বর ধাতু, ঠিক আছে। 2 নম্বর ধাতু সেটা হচ্ছে, 2 নম্বর যে ধাতু রয়েছে সেটা হলো কপার বা তামা। তাহলে কপার বা তামার ব্যবহার কোথায় করা হয়, এবং এর সঙ্গে সঙ্গে জিঙ্ক এর সঙ্গেও ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে। তাহলে কপার বা তামার ব্যবহার কোথায় করা হয়, প্রথম পয়েন্ট কপার বা তামা, ঠিক আছে। কপার বা তামার ব্যবহার করা হচ্ছে পিতল তৈরিতে। কি তৈরিতে, প্রথমেই হচ্ছে একটা সংকর ধাতু যার নাম পিতল। এই পিতলের আরেক নাম ইংলিশে বলা হয় ব্রাশ, এটা হচ্ছে ইংলিশ নাম,
ব্রাশ, BRASS। তাহলে পিতল বা ব্রাশ তৈরিতে কোন উপাদানের ব্যবহার করা হয়? তো পিতল বা ব্রাশ তৈরিতে মনে রাখবে কপার প্লাস জিঙ্ক মিশিয়ে তৈরি করা হয়। পিতলে কি থাকে? কপার জিঙ্ক। পিতলে কি থাকে? কপার এবং জিঙ্ক। বারবার করে মাথায় ঢুকিয়ে নাও, পিতলে কি থাকে? কপার এবং জিঙ্ক, CuZn। ঠিক আছে। এবং কোথায় কোথায় ব্যবহার করা হচ্ছে? পিতলের অনেক সময় বাসনপত্র তৈরি হয়, বাড়িতে থাকে অনেকে পিতলের বাসনপত্র। তার সঙ্গে যে অনেক সময় ছোট ছোট যে যন্ত্রপাতির যে পার্টস হয় সেটা তৈরিতেও কিন্তু এই পিতলের ব্যবহার রয়েছে। তার সঙ্গে ফুলদানি তৈরিতে, যে শৌখিন একটা দ্রব্য, সাজানো একটা জিনিস, এটা বেশি যারা একটু পয়সা পয়সা দিয়ে ফুলদানি তৈরি করে বা বানায়, সেক্ষেত্রেও কিন্তু এই পিতলের তৈরি ফুলদানি ব্যবহার করা হয়ে থাকে। তাহলে পিতলের সেরকম আর কোনো ব্যবহার নেই। তাছাড়া মূর্তি তৈরিতে কিন্তু ব্যবহার করা হয়, মূর্তি বা ভাস্কর্য তৈরিতে কিন্তু পিতলের একটা ব্যবহার দেখতে পাওয়া যায়। ঠিক আছে। ভাস্কর্য বা বড় বড় যে মূর্তিগুলো হয়, সেই মূর্তি তৈরিতেও কিন্তু এই পিতলের ব্যবহার রয়েছে। ভাস্কর্য কি কেমন তারও কিন্তু ছবি তোমরা পাশে দেখতে পাবে। 2 নম্বর আমরা পিতলের তামার ক্ষেত্রে চলে যাব। 2 নম্বর যে সংকর ধাতু রয়েছে যেটাকে বলা হয় ব্রোঞ্জ। কি বলা হয়? ব্রোঞ্জ বলা হয়ে থাকে। তো 2 নম্বর তামা দিয়ে তৈরি আরেকটি সংকর ধাতু যাকে ব্রোঞ্জ বলা হয়। এই ব্রোঞ্জ এর কি কি সংকর ধাতু রয়েছে? তো ব্রোঞ্জে রয়েছে অবশ্যই কপার। ব্রোঞ্জে কি থাকে? অবশ্যই কপার তো থাকবেই, তার সঙ্গে সঙ্গে থাকবে টিন এবং জিঙ্ক। এখানেও জিঙ্ক রয়েছে এবং তার সঙ্গে এই SN বলে একটি নতুন চিহ্ন ব্যবহার করা হয়, যেটাকে টিন বলা হয়, টিনের সংকেত। ঠিক আছে। যার পুরো নাম স্ট্রনসিয়াম। এর পুরো নাম হচ্ছে স্ট্রনসিয়াম। তাহলে কপার, জিঙ্ক আর টিন মিলে তৈরি হচ্ছে কিসের? কপার, জিঙ্ক আর টিন মিলে তৈরি হয় এই ব্রোঞ্জের। ঠিক আছে। তাহলে ব্রোঞ্জ এর মধ্যে কি কি রয়েছে? এই ব্রোঞ্জের মধ্যে সবচেয়ে বেশি কোন উপাদান থাকে? ব্রোঞ্জের মধ্যে সবচেয়ে বেশি থাকবে কে? কপার। ঠিক আছে। ব্রোঞ্জের মধ্যে সবচেয়ে বেশি কি পাওয়া যাবে? কপার পাওয়া যাবে। তাহলে ব্রোঞ্জ এর ব্যবহার কোথায় কোথায় করা হয় দেখিনি। তো ব্রোঞ্জের যে ব্যবহার মূর্তি তৈরিতে, আগের সময় যে মুদ্রা বা টাকা বা যে আমাদের পয়সা বা টাকা বলতে পারি, সেগুলো তৈরিতে কিন্তু ব্যবহার করা হতো ব্রোঞ্জের। ঠিক আছে। দেখবে এখনো ব্যবহার করা হয় মূর্তি, ব্রোঞ্জ, কিংবা যে মেডেল থাকে, বিভিন্ন যে কম্পিটিশন গুলো হয়, যে খেলাধুলার যে কম্পিটিশন গুলো হয়, অ্যাথলিটদের কম্পিটিশন গুলো হয়, ফার্স্ট সেকেন্ড থার্ড। তো থার্ড যে আমাদের গোল্ড থাকে, সিলভার থাকে এবং ব্রোঞ্জ মেডেল দেওয়া হয়ে থাকে। এই মেডেল তৈরিতে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে এই ব্রোঞ্জের। ঠিক আছে। এবং তার সঙ্গে সঙ্গে থালা বাসন তো রয়েছে। অলংকার, সোনা গয়না তৈরিতে ব্রোঞ্জের ব্যবহার করা হয়। সোনা গয়না, সোনা গয়নাতে আবার কেমন? যে কোন একটা লোহা সোনা দিয়ে তৈরি কোন একটা হার আছে বা একটা কোন একটা গয়না আছে, সেই গয়নার অনেক সময় পুরোটাই সোনা দিয়ে তৈরি করা হয়, কিংবা এই যে প্রলেপ দেওয়া হয়, ব্রোঞ্জ বা পিতলের গায়ে সোনার প্রলেপ দেওয়া হয়। ঠিক আছে। তো সেখানে কিন্তু সোনা গয়না তৈরিতেও বা এমনি যে সকল সোনার মতোই কিন্তু সোনা নয়, সেগুলো তৈরিতেও কিন্তু কালার করে দেওয়া হয়েছে সোনার মতো, সেগুলোও কিন্তু তৈরিতে ব্যবহার করা হয় এই ব্রোঞ্জের। ঠিক আছে। তাহলে ব্রোঞ্জের ব্যবহার কি কি পেলাম? মূর্তি, মুদ্রা, কি কি পেলাম? মূর্তি, মুদ্রা, থালা বাসন তৈরিতে ব্যবহার করা হয়, অলংকার এবং বিভিন্ন যন্ত্রাংশ, যন্ত্রের অংশ বা পার্টস তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে। কার? ব্রোঞ্জের পার্টস তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে। এই ব্যবহার থেকেও কিন্তু অনেক সময় প্রশ্ন দেয়। এরপর আমরা চলে যাব ব্রোঞ্জের পরে হচ্ছে জার্মান সিলভার। এখানে 3 নম্বর আমরা চলে যাব জার্মান সিলভার। জার্মান সিলভারে কি কি রয়েছে? জার্মান সিলভারে কপার, জিঙ্ক এই দুটো তো দেখতে পাচ্ছি আমরা পরপর। তো জার্মান সিলভারেও কপার আছে, কপার থাকে, জিঙ্ক থাকে এবং তার সঙ্গে কপার থাকে, জিঙ্ক থাকে এবং তার সঙ্গে রয়েছে নিকেল। দেখো ভালো করে, এটা ধাতুগুলো পিতল, ব্রোঞ্জ, সিলভার, একটু ভালো করে দেখো, খেয়াল করলে বুঝতে পারবে। পিতলে শুধুমাত্র দুটো ধাতু, ঠিক আছে, একটা কপার আর একটা হচ্ছে জিঙ্ক। ব্রোঞ্জে রয়েছে কপার, জিঙ্ক, টিন। এবং জার্মান সিলভারে পেলাম কপার, জিঙ্ক এবং তার সাথে সাথে নিকেল। কপার, জিঙ্ক এবং তার সাথে সাথে নিকেল, এই তিনটে উপাদান মিলে তৈরি করছে কিসের? জার্মান সিলভার বলে একটা সংকর ধাতুর। এবার এই বিষয়টা হচ্ছে
এর ব্যবহার কি, কোথায় এর ব্যবহার করা হয়? তাহলে ব্যবহারটা করা হচ্ছে কোথায়? চারুশিল্পে, অর্থাৎ বিভিন্ন রকম যে হাতের কাজগুলো রয়েছে, রং বিরং পেন্টিং করা, কোনো একটা বাসন, মাটির বাসনের রং করা, বা কোনো একটা কাপড় আছে তার উপরে যে বিভিন্ন রকমের যে রং করা, ছবি আঁকা, এই সমস্ত কিছু যে হাতের কাজগুলো রয়েছে যাকে চারুশিল্প নাম দেওয়া হয়েছে। এবং বাসনপত্র তৈরিতে ব্যবহার করা হয় জার্মান সিলভার, ফুলদানি, অলংকার এবং বিভিন্ন শৌখিন দ্রব্য তৈরি করতে। বিশাল বেশি ভেতরে কোনো আলোচনা নেই এখানে, এবং সহজ সহজ বিষয়গুলো রয়েছে। নেক্সট আমরা যে আলোচনা করবো সেটা হলো গান মেটাল ব্যাপারে। গান মেটাল তৈরি করতে কোন কোন ধাতু রয়েছে? গান মেটাল 4 নম্বর রয়েছে গান মেটাল। গান মেটাল তৈরি করতে কোন কোন ধাতু মিক্স করা হয়? তো গান মেটালেও একই রকম ভাবে কপার পাবো, জিঙ্ক পাবো, এবং তার সঙ্গে সঙ্গে কি পাবো? টিন, এবং তার সঙ্গে মিক্স করা হয় কিসের? লেড। ঠিক আছে, কপার, জিঙ্ক, তার সঙ্গে রয়েছে টিন এবং রয়েছে লেড, যাকে পিবি দিয়ে প্রকাশ করা হয়। কি দিয়ে প্রকাশ করা হয়? পিবি দ্বারা প্রকাশ করা হয়। তো এখানে সবচেয়ে বেশি কি থাকে? কপার থাকে। প্রথমে যেগুলো লিখেছি সেটা সবচেয়ে বেশি থাকবে। ঠিক আছে, প্রথমে যেগুলো লেখা রয়েছে তোমরা খাতাতেও নোট করতে পারো এই পরপর জিনিসগুলা। ঠিক আছে, যেটা সবচেয়ে শেষে সবচেয়ে কম, যেটা সবচেয়ে শেষে সবচেয়ে কম। ঠিক আছে, তাহলে সব শুরু সবচেয়ে বেশি আর সবচেয়ে কম, এটাই তোমার মনে রাখার দরকার আছে। তো এই গান মেটাল বুঝতে পারছি আমরা নামে লুকিয়ে আছে। গান বা বন্দুক তৈরি করতে ব্যবহার করা হয়, তাছাড়া ভালভ তৈরি করতে এবং বিভিন্ন রকম যন্ত্রপাতিতে ব্যবহার করা হয় এই গান মেটাল। ঠিক আছে, নেক্সট আমরা যেটা পড়বো 5 নম্বর, সেটা হচ্ছে কাঁসা। ঠিক আছে, 5 নম্বর যেটা আমাদের রয়েছে কাঁসা। তো কাঁসাকে আবার নাম দেওয়া হয় বেল মেটাল, এর আরেকটি নাম বেল মেটাল বলা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে কাঁসা কি কি উপাদান দিয়ে তৈরি? তো একই রকম ভাবে এখানেও কপার পাবো এবং টিন পাবো শুধুমাত্র, এখানে জিঙ্ক কিন্তু থাকে না, মাথায় রাখবে। কপার এবং তার সাথে কি থাকে? টিন বা এসএন থাকে। এখানে কিন্তু জিঙ্ক থাকে না, কাঁসায় জিঙ্ক ব্যবহার করা হয় না। কপারের সঙ্গে কিছু পরিমাণ টিন ব্যবহার করা হয়। বাসনপত্র মূল হচ্ছে এখানে বাসনপত্র, কাঁসা ব্যবহার করা হয় বেশিরভাগ ক্ষেত্রে বাসনপত্র তৈরিতে। এছাড়া মূর্তি তৈরিতেও কাজে লাগে, পিতলের মতো, ব্রোঞ্জের মতো। ঠিক আছে, এখানে ব্রোঞ্জ, পিতল এবং কাঁসা এগুলো মোটামুটি একই একই ধরনের। ঠিক আছে, ব্যবহারও কিন্তু একই রকম। তুমি যদি একটার ব্যবহার করো তাহলে বাকিটা তুমি বসাতে পারো, খুবই ইজি একদম। ঠিক আছে, এরপরে যেটা আমরা করব সেটা হচ্ছে এই অ্যালুমিনিয়ামের ব্যবহার। এরপরে যেটা করব সেটা হচ্ছে আমাদের অ্যালুমিনিয়ামের ব্যবহার। তো অ্যালুমিনিয়ামের কি কি রয়েছে, অ্যালুমিনিয়ামের কোন কোন উপাদানগুলো পড়বো আমরা? তো অ্যালুমিনিয়ামের যে উপাদানগুলি রয়েছে বা যে নাম রয়েছে অ্যালুমিনিয়াম, 4 নম্বর হচ্ছে আমাদের ধাতু যাকে বলা হয় অ্যালুমিনিয়াম, যাকে এল দিয়ে প্রকাশ করা হয়। তা অ্যালুমিনিয়ামের প্রথম যেটা রয়েছে ডুরালুমিন ব্যাপারে। ঠিক আছে, ডুরালুমিন, যেখানে 4 প্রকার ধাতু মিশিয়ে তৈরি করা হয়। সংকর ধাতুর নাম কি? ডুরালুমিন। ডুরালুমিন, চেষ্টা করবো প্রত্যেকটার সংকর ধাতুর ছবি দেওয়া এবং তাদের ব্যবহারে যে উপাদানগুলো তৈরি হয়েছে সেগুলোর ছবি তোমরা দেখতে পাবে। তো ডুরালুমিনের ব্যবহারে, এই ডুরালুমিনের উপাদানে কোন কোন উপাদান মিশিয়ে তৈরি করা হয়? তো প্রথমেই যেটা আমরা পাবো সেটা হলো অ্যালুমিনিয়াম, তার সঙ্গে পাবো আমরা ম্যাঙ্গানিজ, তার সঙ্গে পাবো ম্যাগনেসিয়াম, এবং সব শেষে যেটা আমরা পাবো সেটা হচ্ছে কপার। অ্যালুমিনিয়াম, কপার, ম্যাঙ্গানিজ আর ম্যাগনেসিয়াম, এই 4টে উপাদান মিলে তৈরি করে ডুরালুমিনের। এই 4টে উপাদান মিলে তৈরি করে ডুরালুমিন, অ্যালুমিনিয়াম, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম আর হচ্ছে কপার। যার সবচেয়ে বেশি কি থাকবে? সবচেয়ে বেশি অবশ্যই অ্যালুমিনিয়াম, সবচেয়ে বেশি অ্যালুমিনিয়াম। এই ডুরালুমিনের ব্যবহার কোথায় কোথায় করা হয়? ডুরালুমিনের ব্যবহার মনে রাখবে জাহাজের যে কাঠামো রয়েছে, ওই যে উড়োজাহাজ থাকে, এরোপ্লেন থাকে, এরোপ্লেনের কাঠামো তৈরিতে, মানে এরোপ্লেন লোহার তৈরি, অনেক পুরোটাই লোহা দিয়ে তৈরি করলে তো সে প্রচন্ড ভারী হয়ে যাবে, তাই জন্য একটু মিক্স করে সেই জাহাজের বিভিন্ন যন্ত্রপাতি তৈরি করতে এবং মোটর গাড়ির বিভিন্ন অংশ তৈরি করতে, মোটর গাড়ি রয়েছে, বাইক রয়েছে, 4 চাকা, বাস, এগুলো তৈরি করতেও কিন্তু এই ডুরালুমিন এর ব্যবহার করা হয়। এরপর রয়েছে আমাদের অ্যালনিকো। অ্যালনিকোর ব্যবহার কোথায় করা হচ্ছে?
অ্যালনিকো। তো অ্যালনিকো রয়েছে অ্যালুমিনিয়াম প্লাস হচ্ছে কোবাল্ট। অ্যালুমিনিয়াম এবং কোবাল্ট দিয়ে তৈরি করা হয় অ্যালনিকো। অ্যালুমিনিয়াম এবং কোবাল্ট দিয়ে তৈরি করা হয় অ্যালনিকো, যার ব্যবহার হয়েছে স্থায়ী চুম্বক, উচ্চ ক্ষমতা সম্পন্ন স্থায়ী চুম্বক তৈরি করতে। অ্যালনিকো তৈরি ব্যবহার করা হচ্ছে কোথায়? উচ্চ ক্ষমতা সম্পন্ন স্থায়ী চুম্বক তৈরি করতে ব্যবহার করা হয়। কিসের ব্যবহার করা হয়? অ্যালনিকোর ব্যবহার করা হয়। লাস্ট আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে কি ম্যাগনেলিয়াম ব্যাপারে, যেখানে অ্যালুমিনিয়ামের সঙ্গে ম্যাগনেসিয়াম মিশিয়ে তৈরি করা হয় ম্যাগনেলিয়াম। কি নাম তাহলে আমাদের পেলাম 3 নম্বরে? ম্যাগনেলিয়াম। তাহলে ম্যাগনেলিয়ামে কি কি থাকে? মাত্র দুটো উপাদান থাকে, অ্যালুমিনিয়াম তো রয়েছেই এবং তার সঙ্গে রয়েছে ম্যাগনেসিয়াম। এবার দেখো এখানে তোমাদের আমি ভাগ করে দিয়েছি যে কোনটা কোন কোন কোথায় কোথায় কি কি পাওয়া যাচ্ছে। যেমন ফেরাসে 3টে উপাদান রয়েছে, 3টে সংকর ধাতু। তামা জিঙ্ক মিলিয়ে হচ্ছে 4টে, নয় 5টে সংকর ধাতু। অ্যালুমিনিয়াম রয়েছে আবারও 3টে সংকর ধাতু, 3, 5 এবং 3। স্টেনলেস স্টিল, ম্যাঙ্গানিজ, ইনভার, এগুলো কোথায় কি কোন ধাতু মিলে তৈরি করা হচ্ছে? এগুলো ফেরাস দিয়ে তৈরি করা হচ্ছে। তামা দিয়ে আর জিঙ্ক দিয়ে তৈরি করা হচ্ছে 5 প্রকারের, ঠিক আছে? পিতল, ব্রোঞ্জ, জার্মান সিলভার, গান মেটাল আর কাঁসা। অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা হচ্ছে ডুরালুমিন, অ্যালনিকো আর ম্যাগনেলিয়াম। এই প্রত্যেকটা যে উপাদানগুলো রয়েছে, প্রত্যেকটা সংকর ধাতু অবশ্যই তোমাদের পড়ে রাখতে হবে। ব্যবহারগুলো পড়লাম এবং পাশে তোমরা অবশ্যই তার ছবিগুলো দেখতে পেয়ে যাবে। তো সংকর ধাতু ব্যাপারে আর বেশি আমাদের পড়া দরকার নেই। তার সঙ্গে আমরা একটা ছোট্ট করে সংজ্ঞা লিখে নিতে পারি অ্যামালগাম জিনিসটা নিয়ে, যে ধাতুর সংকরের সঙ্গে যদি পারদ মিশিয়ে দেওয়া হয় তাহলে সেটাকে অ্যামালগাম বা পারদ সংকর বলা হয়। কি জিনিস? অ্যামালগাম। সংকর ধাতুর সঙ্গে অ্যামালগামটা মনে রাখবে। অ্যামালগাম কি? তা অ্যামালগাম কখন বলা হচ্ছে? সংকর ধাতুর সাথে পারদ মিশিয়ে তৈরি করা হয় পারদ সংকর বা অ্যামালগাম, ঠিক আছে? পারদ সংকর মিলিয়ে তৈরি করা হয় অ্যামালগাম। এরপরে তোমাদের যেটা ক্লাস করবো সেটা হচ্ছে খনিজ ও আকরিক খনিজ ব্যাপারে।